আজ সঞ্চার ব্যবস্থার দ্বিতীয় ক্লাস, এটা ইউটিউবে 5 নম্বর ক্লাস। আমরা এর আগের দিন পড়েছিলাম বাহক তরঙ্গ। তা সেই বাহক তরঙ্গ এগুলো অতি স্বল্প কম্পাঙ্ক থেকে শুরু করে মাইক্রোওয়েভ পাল্লা পর্যন্ত হতে পারে। তা সেই বাহক তরঙ্গ যখন বায়ুর মধ্য দিয়ে বিস্তার লাভ করে তখন 3 ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। একটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা ভূমি তরঙ্গ, আর একটা দেশ তরঙ্গ, আর একটা নভতরঙ্গ বা আকাশ তরঙ্গ। তা এই যে পৃষ্ঠ তরঙ্গ বা ভূমি তরঙ্গটা কি? এই পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে ভূপৃষ্ঠ বরাবর ভূপৃষ্ঠের বক্রতা অনুসরণ করে চলে। পৃথিবী তো তাহলে ভূপৃষ্ঠ বরাবর ভূপৃষ্ঠের বক্রতা অনুসরণ করে অগ্রসর হয়। তা এই তরঙ্গের বিস্তারের ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে ভূপৃষ্ঠ, অন্যদিকে রয়েছে আয়নমণ্ডলের নিচের স্তর। তা আয়নমণ্ডল নিচের স্তর প্রায় ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপরে অবস্থিত। তা এই যে আমি ছবিটা একটু আঁকছি, দেখে নাও তোমরা। এই আয়নমণ্ডলের নিচের স্তর, আর এই মনে করো ভূপৃষ্ঠ। তা কী হবে, এখান থেকে ধরো এ বিন্দুর থেকে তরঙ্গটা যাচ্ছে, তাহলে এখান থেকে বারবার উপর মানে আয়নমণ্ডলে উঠলো, উঠে আবার প্রতিফলিত হলো, হয়ে আবার নিচে নামছে, এইভাবে বারবার এইভাবে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হয়ে যে স্ট্যান্ডটা দেখাচ্ছি বা এইভাবে অগ্রসর কিন্তু হয়। তরঙ্গ এক স্থান তো অন্য স্থানে যায়। তা তাহলে আয়নমণ্ডল এখানে, এটা আয়নমণ্ডল এখানে প্রতিফলকের কাজ করছে, আর এই পৃথিবীর এই বক্রতা অনুসরণ করে এই বিশ্বতরঙ্গ বা ভূমিতরঙ্গ চলছে। সাধারণত এফএম রেডিও সংকেত বা টেলিভিশন সংকেত খুব অল্প দূর পর্যন্তই সম্প্রচারিত হতে পারে এই তরঙ্গের জন্য। কিন্তু আমরা অনেক দূরবর্তী কোনো স্থানে সঞ্চার করতে গেলে কোনো কিছু এই পৃষ্ঠ তরঙ্গের সাহায্যে কিন্তু হবে না। এখন যেটা পড়বে এটা হচ্ছে দেশ তরঙ্গ। দেশ তরঙ্গ হচ্ছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সরলরৈখিক পথে যাবে, প্রায় বিনা বিচ্যুতিতে, মানে ও কোনো বাঁকবে না, সোজা বেরিয়ে যাবে। তা সোজা এই তরঙ্গ বেরিয়ে যায়, দেশ তরঙ্গ। তা ভূপৃষ্ঠের বক্রতার জন্যই এই সরলরৈখিক দেশ তরঙ্গের মাধ্যমে সঞ্চারের একটা সর্বোচ্চ সীমা থাকে। একে আমরা বলি সংশ্লিষ্ট অ্যান্টেনার বেতার দিগন্ত। তার মানে আমরা কোনো একটা স্থান থেকে কতদূর পর্যন্ত আমরা সঞ্চার করতে পারবো, সর্বাধিক কতদূর পর্যন্ত সঞ্চার করতে পারবো কোনো একটা অ্যান্টেনার সাহায্যে, সেই ডিস্ট্যান্স বা দূরত্বটাকে আমরা বলি বেতার দিগন্ত। এখন আমরা এই বেতার দিগন্তের মান হচ্ছে আমরা বার করব। তোমরা দেখো কীভাবে বেতার দিগন্তের মান বার করতে হয়। তা এই মনে করো পৃথিবীর বক্রতা দেখানো হলো। পৃথিবীর কেন্দ্র বা সেন্টার হলো এই সি। তা এখানে স্ট্রেট করে রাখছি, এটা মোটামুটি পি বিন্দুতে, এই পৃথিবীর উপরে পি বিন্দুতে এইচ হাইটের মানে এইচ উচ্চতার একটা অ্যান্টেনা আছে এ বিন্দুতে। অ্যান্টেনার হাইট হচ্ছে এইচ। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এটা যদি আর হয় তাহলে আমি সেন্টার থেকে এখান থেকে, তা মনে করো পি থেকে ও বিন্দু পর্যন্ত এইটা হচ্ছে বেতার দিগন্ত, সর্বাধিক এই পর্যন্ত ডিস্ট্যান্স পর্যন্ত সঞ্চার হতে পারে। তা আমি কী করছি, এ থেকে এখানে একটা স্পর্শক অঙ্কন করছি, হচ্ছে স্পর্শক। তাহলে আমরা বলবো পিও সমান বেতার দিগন্ত। এটা ও আর সি আমরা যোগ করলাম,
তাহলে এটা স্পর্শক, এটা ব্যাসার্ধ, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। আর এই কোণটা মনে করো থিটা, থিটা কোণ। তাহলে কি অ্যান্টেনার হাইট, এই প্রেরক অ্যান্টেনাটা কিন্তু, প্রেরক অ্যান্টেনার হাইট হচ্ছে এইচ। এখানে পি বিন্দুতে প্রেরক অ্যান্টেনা আছে। আমরা এই পিও বা বেতার দিগন্তের মান আমরা বার করব। দেখো কীভাবে বার করতে হয়। দেখো এখানে আমরা লিখতে পারি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা, ভূমি হচ্ছে ওসি, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এসি। এই যে এখানে এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ওসি বাই এসি। ওসি মানে লেখা যায় আর, এসি মানে কত, এসি মানে হচ্ছে আর প্লাস এইচ। এই যে এটা আর, এটা এইচ, আর যোগ এইচ। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে লিখছি, অন্যভাবে লিখছি 1/r দিয়ে ভাগ করলে কত হবে, 1+h বাই আর। এটাকে সংক্ষেপে কি লিখবো, 1, আচ্ছা এটাকে লেখা যায় 1+h/r। এটা উপরে উঠলে হয়ে যাবে কত, হোল ইনভার্স করে দিলাম। এখন কয় স্কোয়ার থিটা সমান কি লিখবো, 1+h/, উভয় বুকে স্কোয়ার করলে হবে -2 হয়ে গেল। এটা ডিরেক্টলি কীভাবে লিখতে পারবো, এটা লিখছি আমরা 1 - 2h/r প্লাস 3h² চলবে। দেখো এখানে আর ভেরি গ্রেটার দেন এইচ, বা নিচে অনেক বড় সংখ্যা, আর এর স্কোয়ার করলে আরও বড় হয়ে যাবে। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু আর, সেই জন্য আমরা কী করছি, এই পয়েন্ট এটা দুটো সংখ্যা এটা বাদ দিচ্ছে, এইগুলো ডাইরেক্ট কত হলো, তাহলে আমরা কি লিখতে পারবো, 1 - 2h/r। তাহলে এবার লিখছি সাইন স্কোয়ার থিটা সমান কত, 1 - cos² থিটা। তাহলে ডাইরেক্ট কত হচ্ছে, 2h/r বিয়োগ করলে এটা দাঁড়াচ্ছে। তাহলে সাইন থিটা মানে কত, √2h/r। এখানে থিটা তো খুবই ক্ষুদ্র হবে। দেখো এই যে থিটা কোণটা কিন্তু খুবই ক্ষুদ্র কোণ, সেই জন্য সাইন থিটা খুব ক্ষুদ্র হলে কী লেখা যায়, সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। তা থিটা সমান কত হচ্ছে, 2h/r। আমরা কী বার করতে চাইছিলাম, আমরা বার করতে চাইছিলাম যে পিও। দেখো পিও হচ্ছে চাপ, আমরা কি জানি, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ। তাহলে পিও সমান কি লিখব, পিও সমান কোণ ইন্টু ব্যাসার্ধ থিটা আর, দ্যাট মিনস আর ইন্টু √2h/r, দ্যাট মিনস দেখো √2h/r। এটাই কিন্তু বেতার দিগন্ত, পিও সমান √2h/r। এটা করলাম কোন অ্যান্টেনার ক্ষেত্রে, প্রেরক অ্যান্টেনার ক্ষেত্রে। প্রেরক অ্যান্টেনা ঠিক সেমভাবে যদি গ্রাহক অ্যান্টেনার যদি হাইট যদি আমরা এইভাবে যদি করি, গ্রাহক অ্যান্টেনার ক্ষেত্রে এর হাইট যদি ছোটো হাতের এইচ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, গ্রাহক অ্যান্টেনা এখানে কিউ বিন্দুতে, কিউ না এটা বি, কিউ বিন্দুতে মনে করো গ্রাহক অ্যান্টেনা আছে। এটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে গ্রাহক অ্যান্টেনা, মানে একজন পাঠাবে একজন গ্রহণ করবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, গ্রাহক অ্যান্টেনার ক্ষেত্রে বেতার দিগন্ত এটা হবে ও কিউ সমান হচ্ছে √2h/r। তাহলে একত্রে কি লিখতে পারবো, একত্রে লিখতে পারবো পি কিউ সমান ও পি প্লাস ও কিউ, দ্যাট মিন √2h/r যোগ √2h/r। √2h 2r কমন নিলে কী পাচ্ছে, h প্লাস √ ছোটো h। এইভাবে কিন্তু আমরা বেতার দিগন্ত বার করতে পারবো। তবে এই যে বেতার দিগন্ত প্রথমে যেটা পড়লাম, পিও সমান √2h/r, এটা প্রেরক অ্যান্টেনা, এই সূত্র কিন্তু কাজে লাগবে আমাদের বার করতে। যেমন পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার।
আর এখানে অ্যান্টেনার হাইট যদি বিতার দিগান্ত দেওয়া থাকে অ্যান্টেনার হাইট বার করতে পারবো, কিংবা অ্যান্টেনার হাইট দেওয়া থাকলে আমরা বিতার দিগন্ত আমরা বার করতে পারবো। এরপর হচ্ছে যেটা আসছে এটা হলো নভতরঙ্গ বা আকাশ তরঙ্গ। এই নভতরঙ্গ বা আকাশ তরঙ্গ মানে মাঝারি কম্পাঙ্ক, যেটাগুলো এমএফ বলতাম, এবং উচ্চ কম্পাঙ্ক পাল্লা নিচের দিকের কম্পাঙ্ক সম্পন্ন বাহক তরঙ্গগুলি প্রধানত নবতরঙ্গ হিসাবে সঞ্চারিত হয়। তাহলে কী বললাম, মাঝারি কম্পাঙ্ক মিডিয়াম ফ্রিকোয়েন্সি আর ওই আর লোয়ার ফ্রিকোয়েন্সি, এই যে মাঝারি কম্পাঙ্ক এবং উচ্চ কম্পাঙ্ক পাল্লার নিচের দিকের কম্পাঙ্ক সম্পন্ন বাহক তরঙ্গগুলি প্রধানত নবতরঙ্গ হিসাবে সঞ্চারিত হয়। আয়নমণ্ডলের প্রতিফলনের ফলেই কিন্তু, আয়নস্ফিয়ার একটু আগে বলেছি, আয়নমণ্ডলের প্রতিফলনের ফলে নবতরঙ্গ ভূপৃষ্ঠের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হতে পারে। এরপর পড়তে হবে সমক্ষরজ্জু, আলোকীয় তন্তু বা অপটিক্যাল ফাইবার, এগুলো আমরা বলি। তোমরা দেখবে যে স্বল্প দূরত্বের সঞ্চারের ক্ষেত্রে মাধ্যমে কর্মদক্ষতা যথেষ্ট বেশি হয়, সেই জন্য ছোটো অঞ্চলের মধ্যে টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় কিংবা কিছু কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক গড়ে তোলার কাজে কিন্তু সমক্ষরজ্জু ব্যবহৃত হয়। ধরো একটা ব্যাংকে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, এখান থেকে ওখানে পরে নেট ব্যবস্থা যোগ করার জন্য তার দিয়ে যোগ করে, তারটাই কিন্তু সমক্ষরজ্জু। আলোকীয় তন্তু বা তোমার অপটিক্যাল ফাইবার কি, বর্তমানে কিন্তু ব্যবহার ব্যাপক প্রয়োগ রয়েছে এর। মানে বিশ্বব্যাপী টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় আলোকীয় তন্তুর মানে ব্যবহারের যে সাফল্য উন্নতি সম্ভব হয়েছে তা একটা কথা অভাবনীয়। আলোকীয় তন্তুর মধ্য দিয়ে আমরা অসীম পাল্লার কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চারিত করতে পারি। এই আলোকীয় তন্তু তোমরা লাইটের চ্যাপ্টারে তোমরা প্রতিসরণের ওখানে পড়বে, ওখানে বিস্তারিত পড়া যাবে যে কীভাবে কাজ করে, সেগুলো তোমরা দেখতে পাবে। এরপরে আসছে মোডেম। কি মোডেম হচ্ছে যে কোনো ডিজিটাল তথ্যকে অ্যানালগ কিংবা অ্যানালগ তথ্যকে ডিজিটাল রূপান্তরের যে যন্ত্র, তার নাম হচ্ছে কিন্তু মোডেম। আধুনিক কম্পিউটার কাজ করে ডিজিটাল ব্যবস্থায়। এখন কোনো একটা অফিসের মধ্যে অনেকগুলো কম্পিউটারের মধ্যে সংযোগে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, স্থানীয় নেটওয়ার্ক, তার নাম কিন্তু ল্যান। এছাড়া ব্রডব্যান্ড আছে, তোমরা এগুলো একটু পড়বে। ওয়াইফাই তোমরা যে ওয়াইফাইয়ের মাধ্যমে নেট করো, ওয়াইফাই ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এই চ্যাপ্টার মোটামুটি শেষ হলো। এর থেকে যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো একটু বলছি। মডুলেশন ডিমডুলেশন কি, বাহক তরঙ্গ কি, ইহার প্রয়োজনীয়তা কি, সঞ্চার কিভাবে হয় তার একটি চিত্র দাও। অ্যাম্পলিটিউড মডুলেশন ও ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম কি, এই মডুলেশনের পর মডুলেটেড তরঙ্গের রাশিমালা লিখো। মডুলেশন ইন্ডেক্স কি, এম তরঙ্গের লেখচিত্র অঙ্কন করো, পিএম তরঙ্গের লেখচিত্র অঙ্কন করো। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বাহক তরঙ্গের বিস্তার লাভের সময় কোন কোন তরঙ্গের উৎপত্তি হয়, আর বেতার দিগন্তের রাশিমালা নির্ণয় করো। তো এর মধ্যে স্টার দিয়েগুলোই বেশিরভাগ সময় পরীক্ষা আসে। তোমরা এই কোশ্চেনগুলো একটু তৈরি করবে, এরপরে আমরা প্রবলেম করাবো। এই চ্যাপ্টারে 3-4 রকমের প্রবলেম আছে, সেগুলো আমরা একটু করব। দেখো বলা হচ্ছে একটি তরঙ্গের সমীকরণ ভি সমান 10 × 1 + 0.05 সাইন 500t সাইন 6.28 10⁻⁶t ভোল্ট। বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার কম্পাঙ্ক, তথ্য সংকেতের কম্পাঙ্ক ও বিরূপণাঙ্ক নির্ণয় করো। তোমরা এই যে এরকম সমীকরণ দেওয়া থাকলে এর থেকে হচ্ছে ভোল্টেজ বলছি, বিস্তার, এই কম্পাঙ্ক, এগুলো বার করা তোমরা ক্লাস 11-এ সরল দৈর্ঘ্য এই চ্যাপ্টার y = a sin ωt করে ওখান থেকে সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, সেভাবে কিন্তু তোমরা করেছিলে। তা দেখো আমার কোন সমীকরণ দেওয়া আছে, আমরা এটা লিখি। ভি সমান 10 × 1 + 0.05 সাইন 500t সাইন 6.28 10⁻⁶ t
এটা 1 নম্বর দাও। আর আমরা জানি যে এটা আমরা কি জানি, আমরা তরঙ্গের সমীকরণ, এটা কিন্তু ভিএম সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে। ভিএম মানে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ভিএম কি জানি, V0 ইন্টু 1 প্লাস বিটা সাইন ওমেগা টি সাইন বড় হাতের ওমেগা ইন্টু টি, এবার 2। এখন কি করব, 1 ও 2 তুলনা করে পাই। তুলনা করে কি পাওয়া যাচ্ছে, তুলনা করে তাহলে বিস্তার কি হচ্ছে, এই যে V0 কত পাওয়া গেলো, 10 ভোল্ট। প্রথম উত্তরটা বেরিয়ে গেল। ভোল্টেজ বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তারে V0 10 ভোল্ট। তারপরে তথ্য সংকেতের কম্পাঙ্ক, এই যে ওমেগা, ওমেগা সূত্র, ওমেগার জায়গায় কে আছে, ওমেগার জায়গা আছে 500, তাহলে ওমেগা সমান হচ্ছে 500। তাহলে ওমেগা মানে কত জানি, 2πf বা এন বলতে পারো। দ্যাট মিনস এফ ইকুয়াল টু কত হচ্ছে, 500 বাই, আচ্ছা আমরা চেয়েছি আমরা কি, বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার, তারপর বাহক তরঙ্গের কম্পাঙ্ক। এই ওমেগাটা, এটা বহাতের ওমেগা হচ্ছে বাহক তরঙ্গের কম্পাঙ্ক, আর এটা তথ্য সংকেতের কম্পাঙ্ক। তাহলে এফ সমান কত, 500 বাই 2π। 500 বাই 2π। ও এটা এটা ছিল তাহলে কত হলো, 500, আমি ক্যালকুলেট করছি, 500 ভাজক 79.62 হার্জ, এটা বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে এটা কিন্তু তথ্য সংকেতের কম্পাঙ্ক। এটা লাস্ট উত্তরটা তথ্য সংকেতের ক্ষেত্রে। আর এই যে বহাতের ওমেগা সমান কি লেখা যাবে, বহাতের ওমেগার জায়গায় তুমি লিখতে পারবে এই যে এই ওমেগা সমান এই 6.28 10⁶। সেমভাবে এটা এফ কী হবে, এটা কম বহাতের এফ ধরছি, এফ সমান কত হচ্ছে 6.28 10⁶ বাই 2π। কত হবে ক্যালকুলেটর হিসেব করে আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা আমি পাশে করছি, 6.28 10⁶ ভাজক 2, 3.14 ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 6.28 10⁶ ভাজক 2। হ্যাঁ, একের পিঠে দেখো, একের পিঠে 2 2 4 আর 2 6, 1 2 মানে 10 বলা যায় 1 মেগাহার্স, 1 মেগাহার্স একটা অ্যান্সার বেরোলো। আর একটা বাকি আছে বিরূপণাঙ্ক। দেখো বিটাটাকে বলা হয় বিরূপণাঙ্ক, বিটার জায়গায় কী আছে 0.05, তাহলে বিটা সমান কত 0.05। তো 4টে অ্যান্সার বেরিয়ে গেল। এটা হচ্ছে বাহক তরঙ্গের কম্পাঙ্ক, এটা তথ্য সংকেতের কম্পাঙ্ক, এটা বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার, এটা হচ্ছে বিরূপণাঙ্ক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তেমনি যদি এইগুলো যদি দেওয়া থাকে, এখান থেকে কিন্তু সমীকরণ বার করতে বলে। এটা আমি একটু দেখাচ্ছি, দেখে নাও। বলছে যে 500 হার্জের একটি তথ্য সংকেতকে 15 ভোল্ট বিস্তার ও 40 মেগাহার্জ কম্পাঙ্কের একটি বাহক তরঙ্গের উপর উপরিপাত করে 0.01 বিরূপণাঙ্কের সাহায্যে একটি এফএম তরঙ্গ উৎপন্ন করা হয়েছে। এফএম তরঙ্গটি সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে কি তাহলে এফএম তরঙ্গের সমীকরণ আমরা কি জানি, এফএম তরঙ্গের সমীকরণ কেমন হয় সেটা একটু লেখা যাক। ভি এফএম ইকুয়াল টু V0 ইন্টু সাইন ওমেগা টি মাইনাস বিটা কস ওমেগা টি। এই কিন্তু V0 সাইন ওমেগা টি মাইনাস বিটা, এগুলো তোমরা আগের দিন শিখেছো। তাহলে এখানে কোনটা কি আছে দেখে নাও।
প্রথমে V0টা বার করতে হবে। এর মধ্যে V0 কোনটা? V0 হচ্ছে 15, এই যে বলা আছে, এই যে 15 ভোল্ট বিস্তার, তাহলে V0 সমান 15। আচ্ছা, আর তথ্য সংকেত কম্পাঙ্ক ওমেগা, ওমেগা মানে কত? ওমেগা মানে আচ্ছা আগে এফ হচ্ছে কত? 500 হার্টজ। তো ওমেগা কত? 5, ওমেগা মানে 2 পাই এফ, তাহলে 2 পাই ইন্টু 2 পাই এফ। এফ মানে কত? এফ মানে হচ্ছে 500, মানে কত হচ্ছে? 1000 পাই। এটা একটু গুণ করা যাক। 1000 ইন্টু 3.14, ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? 3140 হার্টজ। না, এটা 140। আর এই বৃহতের ওমেগা, এটা কী ছিল? এটা বাহক তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে বড় এফ মান কত? 40 মেগা হার্টজ, মানে 40 ইন্টু 10⁶ হার্টজ। তাহলে বড় ওমেগা কত? 2 পাই ইন্টু বড় এফ, দ্যাট মিন্স 2 পাই ইন্টু 40 ইন্টু 10⁶। ক্যালকুলেশন করলে পাওয়া যায় কত? 2 ইন্টু 3.14 গুণিতক 40 গুণ 10⁶, কত দাঁড়ালো? 2.512 10⁸। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা সমীকরণটা পেয়ে যাব। VFM ইকুয়াল টু কী পাওয়া যাবে? 15 সাইন, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 2.512 10⁸ টি মাইনাস, আচ্ছা বিটাটা কত? 0.01 বিটা সমান 0.01, বিটা মানে 0.01 কস ওমেগা কত? 3140 টি, 40 লাস্টে ভোল্ট লিখতে হবে। এটাই কিন্তু সমীকরণ। ঠিক বিপরীত ক্রমে আমরা কিন্তু বার করলাম। পরের অঙ্ক, একটা বেতার দিগন্তের অঙ্ক করবো আমরা, দেখে নাও। বলছে একটি টিভি টাওয়ারের উচ্চতা 80 মিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার ধরে নিয়ে এই টাওয়ার থেকে সম্প্রচারিত সর্বাধিক দূরত্বকে গ্রহণ করা যাবে। তার মানে বেতার দিগন্ত বার করতে বলেছে। সূত্র কি? সূত্র হচ্ছে ডি সমান, মানে বেতার দিগন্ত লিখছি, বেতার দিগন্ত সমান √2r/h। তাহলে বসিয়ে দাও। 2 ইন্টু আর কত? 6400 কিলোমিটার। এই 64 কিলোমিটারকে মিটার করা যাক, ইন্টু মিটার 1000 দিয়ে গুণ করলাম। এইচ কত? এইচ হচ্ছে 80, কারণ অ্যান্টেনা উচ্চতা কত? এইচ হচ্ছে 80। ক্যালকুলেশন ডাইরেক্ট কত হবে? রুটের মধ্যে আমরা বার করব 2 গুণ 6400 ইন্টু 1000 ইন্টু 80, তাহলে হচ্ছে 32। এটা হচ্ছে রুটের মধ্যে আমি ক্যালকুলেশন ডাইরেক্ট ক্যালকুলেটর করেছি, ক্যালকুলেটারে 3200 মিটার, দ্যাট মিন্স 32 কিমি। তাহলে 32 কিমি পাওয়া গেল বেতার দিগন্ত। ডি সমান 2/2r মান বসিয়ে দিলে হয়ে গেল। তেমনি যদি বেতার দিগন্ত বলা থাকতো পৃথিবীর ব্যাসার্ধ, তো আমরা অটোমেটিকলি আমরা জানি, সেক্ষেত্রে আমরা অ্যান্টেনার হাইট বা অ্যান্টেনা উচ্চতা আমরা বার করতে পারতাম। এরকম এই 3 রকম টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে। তোমরা অনুশীলনী অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, না হলে চেষ্টা করো, দেখবে নিশ্চয়ই হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো।